নমস্কার। গল্পবিলাসীর আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ বুদ্ধদেব গুহর লেখা একটি বিখ্যাত উপন্যাস বাবলি। এই বাবলি উপন্যাসের প্রথম পর্বটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি, তাহলে শুনতে থাকুন। ইম্ফলে এ সময় আনারসটা খুব সস্তা। অভি দুপুরে বাড়িতে খেতে এসেছিল। খাওয়া হয়ে গিয়েছিল। খাওয়ার পর বারান্দায় বসে আনারস খাচ্ছিল। এমন সময় ফোনটা বাজলো। কুলো সিং, ওর মণিপুরি বেয়ারা কাম কুল কাম লোকাল গার্ডিয়ান, ফোনটা ধরেই উত্তেজিত গলায় বলল, বড়া মেম সাব কা ফোন। ফোনটা ধরতেই কমিশনারের স্ত্রী বললেন, অভি বলছো? হ্যাঁ। শোনো, তোমার দাদা বলছিলেন তোমার নাকি কোহিমা ও ডিমাপুর যেতে হবে অফিসের কাজে পরশুদিন। আচ্ছা, পরশুদিন না গিয়ে তুমি আগামীকাল ভোরে বেরোতে পারবে? তোমার গাড়ির কন্ডিশন ভালো আছে তো? গাড়ি? আমার তো অফিসের জিপেই যাবার কথা। হ্যাঁ, তা তো জানি, কিন্তু একটা বিপদ হয়েছে। আমার দিদির মেয়ে বাবলি, তুমি তো দেখেছো আমাদের বাড়িতে। ওর পরের সোমবার দিল্লিতে জয়েনিং ডেট। এদিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটরা নাকি সব স্ট্রাইক করেছেন, এইমাত্র রেডিওতে শুনলাম। তাই তোমার দাদার সঙ্গে কথা বলে তোমাকে ফোন করছি। তুমি কি কাল বেরিয়ে ওকে পরশু কি তার পরের দিন ডিমাপুরে পৌঁছে দিতে পারবে? অভি বলল, ডিমাপুর থেকে ট্রেনে কলকাতা যেতে তো অনেক দিন লাগবে বৌদি। না না, ও পথে চা বাগানে নেমে যাবে। ওখানে আমার দাদা ম্যানেজার। কোম্পানি প্লেনে ওকে কলকাতা পৌঁছে দেবেন উনি। সেখান থেকে প্লেনে দিল্লি চলে যাবে ও। পারবে? অভি ফোন ধরে কিছুক্ষণ চুপ করে রইল। এই প্রশ্নের কোনো মানে হয় না। ও তাকে দাদাই বলুক আর যাই বলুক, তিনি অফিসের বড় সাহেব, যিনি ওর কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন। তার স্ত্রী যতই মিষ্টি করে জিজ্ঞাসা করুন না কেন, এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে হ্যাঁ। সে ব্যক্তিগত অসুবিধা থাক আর নাই বা থাক। অবশ্য ওর এখানে একার সংসারে অসুবিধা কিছুই নেই। অতএব গলায় উৎসাহ এনে ও বলল, হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন। বেশি উৎসাহ যাতে প্রকাশ না পায় সে বিষয়েও সাবধান হলো, কারণ তা না হলে উনি ভাবতে পারেন ওর বঞ্চিত ত্রাতা হতে ও অত্যন্ত উৎসুক। পারবে? হ্যাঁ। তাহলে ফোনটা একটু ধরো, তোমার দাদা কথা বলবেন। ঘোষ সাহেব ভারী গলায় বললেন, চৌধুরী, তাহলে তুমি লাঞ্চের পর অফিসে এসে কাজকর্ম যা আছে গুছিয়ে নাও, আর ট্যুর প্রোগ্রামটা আজই আমাকে পাঠিয়ে দাও, অ্যাপ্রুভ করে দেব। আর ইতিমধ্যে তোমার বৌদিকে বলেছি উনি চা বাগানের ট্রাঙ্ক কল বুক করে দিন। বাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করছে, শুনেছ তো? ওর বেচারি জয়েনিং দিল্লিতে, না গেলেই নয়। অভি বলল, না না, আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া যেতে তো হতোই। আমি গাড়িটাকে চেক আপের জন্য গ্যারেজে দিয়েই অফিসে আসছি। আচ্ছা, বলে ঘোষ সাহেব ফোনটা রেখে দিলেন। অন্ধকার থাকতে কুলো সিং চা এনে অভির ঘুম ভাঙালো। রাত্রে বেশ বৃষ্টি হয়েছিল। এ সময়টা প্রতি রাতে বৃষ্টি হয় ইম্ফলে। চাদর জড়িয়ে শুতে হয় রাতে, বেশ একটা হিমেল আমেজ। চান টান করে তৈরি হয়ে নিল। ফাইলপত্র কুলো সিং সব গাড়িতে তুলে দিল। কাল বিকেলেই তেল টেল ভরে গাড়ি ঠিকঠাক করে রেখেছিল। টায়ারগুলোর অবস্থা ভালো নয়, পথে পটাং করে ফেটে না যায়। 10 বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সস্তায় পেয়ে কিনেছিল। একজন অল্প বয়সী ব্যাচেলারের পক্ষে এ গাড়ি যথেষ্ট ভালো, অন্তত খারাপ মনে হয়নি কখনো। তখন একবারও ভাবেনি
যে একজন যুবতী মেয়েকে নিয়ে নাগা হিলসের মধ্যে দিয়ে এতখানি পথ এ গাড়িতে যেতে হবে। ভেবেই বেশ নার্ভাস লাগতে লাগলো ওর। বড় সাহেবের গাড়ি নিয়েই যেতে পারতো, কিন্তু তার গাড়ির ইঞ্জিন নামানো হয়েছে কাল সকালে। জিপে করে ঝড়ে জলে এতখানি রাস্তা এই পাহাড়ে মেয়েদের পক্ষে যাওয়া সত্যিই অসুবিধে। বড় সাহেবের বাড়ি ঢুকে পড়ল অভি। তখনও সূর্য ওঠেনি, তবে চারপাশ আলো হয়েছে। ঝিরঝির করে হাওয়া দিচ্ছে দেবদারু গাছের পাতায় পাতায়। ওরা সকলে বারান্দাতেই বসেছিলেন, চা খাচ্ছিলেন। বাবলিকে, মানে যার ভালো নাম দময়ন্তী, অভি একদিন মাত্র দেখেছিল, বড় সাহেবের ছোট ছেলের জন্মদিনে। অনেকের মধ্যে দেখা, হাত জড়ো করে নমস্কার করেছিল। চেহারা এমন নয় যে চোখে পড়ে, বেশ একটু মোটার দিকে। মুখ চোখও যে ভীষণ সুন্দর তাও নয়, তবে সব মিলিয়ে বেশ মিষ্টি। অন্যান্য অবাঙালি অতিথিদের সঙ্গে অনর্গল এবং সপ্রতিভ ইংরেজিতে কথা বললেও অভিকে বাংলায় বলেছিল, আপনার কথা অনেক শুনেছি মাসিমা মেসোমশাইয়ের কাছে। এই ভিড়ে আলাপ হয় না, পরে একদিন আসবেন, গল্প করা যাবে, কেমন? বড় সাহেবের এমন সর্বগুণ সম্পন্না, মোটা এবং মোটামুটি মিষ্টি শালী এই মেয়ের সঙ্গে বেশি গল্প করে চাকরি সর্বনাশ করে এমন মূর্খ রোমান্টিক অভি কখনোই ছিল না। তাই ওর চেয়ে বেশি আলাপ হয়নি সেদিন। পটিকোতে গাড়ি ঢুকোতেই ওরা সকলে উঠে দাঁড়ালেন। গাড়ির বুট খুলে দিল অভি। সুটকেসটা ওঠানো হলো। সঙ্গে বিছানা টিছানা নেই, আসবার সময় প্লেনে এসেছিলেন, তাই বিছানা আনেননি। ঘোষ সাহেব বললেন, কোহিমার লাইন খারাপ, ফোনে পাইনি, সকালেও চেষ্টা করব, আশা করি MLS হোস্টেলে জায়গা পেয়ে যাবে তোমরা রাত কাটাবার মতো, তাই আর বিছানাপত্র লটবহরটা দিলাম না। মিসেস ঘোষ বললেন, অভি দেখে বাবা সাবধানে নিয়ে যেও, মা মরা মেয়ে। তারপর বাবলির দিকে ফিরে বললেন, দেখিস তুই আবার পথে ঝগড়া করিস না, যা ঝগড়াটে মেয়ে তুই। যাকে কথা বলা হলো সে জবাব দিল না। ওদের প্রণাম করে বাবলি নিজেই সামনের দরজা খুলে বসল। অভি দরজা বন্ধ করে ঘুরে এসে স্টিয়ারিংয়ে বসল। তারপর বাড়ির গেট ছাড়িয়ে ওরা খোলা রাস্তায় এসে পড়ল। বর্ষার ভোরের মণিপুরের যা নয়ন ভোলানো দৃশ্য এমন একটা বড় দেখা যায় না। হু হু করে হাওয়া লাগছে চোখে মুখে। অভি আর চোখে দেখতে পাচ্ছে ওর সঙ্গিনীর চুল এলোমেলো হচ্ছে, গাল ও কপালময় অনেক ওড়াউড়ি করছে, কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে। ওর চোখ দেখে মনে হচ্ছিল পথকেও নিশ্চয়ই ভালোবাসে। দেখতে দেখতে ইম্ফল শহর পিছনে ফেলে কাককির দিকে এগিয়ে চলল। এ পথে অভিকে কোহিমা অব্দি প্রায়ই আসা যাওয়া করতে হয়। আগে বৈরী নাগরা প্রায় অতর্কিতে আক্রমণ করত। অবশ্য ও আসার পর কোনোদিনও দেখেনি তখন নাকি বাস ও গাড়ির কনভয় যেত একসঙ্গে, সামনে ও পেছনে, অনেক আর্মি ট্রাকের এসকর্ট নিয়ে। এখন সেসবও উঠে গেছে। তবে নানা জায়গায় ভীষণ রকম চেকিংও হয়, বিশেষ করে নাগাল্যান্ডে ঢোকার ওই খুজমাতে এবং বেরোবার সময়ও। এ পথে দুদিকে যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকেও ম্লান করে দেয়। আর বর্ষাকালে তো তুলনাই নেই, যেদিকে চোখ যায় সবুজ, শুধু সবুজ। মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ প্রসন্ন সব পাহাড়। ইম্ফল থেকে বেশ কয়েক মাইল চলে এসেছে ওরা। ইতিমধ্যে অভির সঙ্গিনী কেবল একটি মাত্র কথা বলেছেন, আমার জন্য আপনার মিছিমিছি এত কষ্ট করতে হলো বলুন। জবাবে অভি বলেছিল, কষ্ট যে হলোই, এখনো সে সম্বন্ধে নিশ্চিত হইনি, কষ্ট হলে নিশ্চয়ই জানতে পারবেন। উত্তর শুনে অবাক মুখ করে অভির দিকে চেয়ে মুখ নামিয়ে সঙ্গিনী চুপচাপ হয়ে গিয়েছিলেন। তারপর আর কোনো কথা হয়নি।
পাহাড়ি পথে একটা বাঁক ঘুরতেই ওপাশ থেকে একটা জিপ এমনভাবে এলো যে একটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অভি কোনো ক্রমে সামলে নিয়ে জানালা দিয়ে মুখ বার করে অপসৃয়মান জিপের ড্রাইভারের উদ্দেশ্যে বলল, সালা। বলেই লজ্জা পেয়ে বাবলির দিকে চেয়ে বলল, সরি, ভেরি সরি, একা একা গাড়ি চালায় তো, সঙ্গে ভদ্রমহিলা কেউ থাকেন না, অভ্যেসটা খারাপ হয়ে গেছে। বাবলি চোখ তুলে একবার অভির দিকে তাকালো, তারপর একটা বড় নিঃশ্বাস ফেলল। ও খুব ভয় পেয়ে গিয়েছিল। তারপর বলল, আমার খুব চা তেষ্টা পেয়েছে। অভি হাসল, বলল, আমারও, চলুন সামনে কাককি, সেখানে গরম চা ও সিঙ্গাড়া খাবো। বাবলির মুখে এবার কথা ফুটল, বলল, এখন আমরা মণিপুরে আছি না নাগাল্যান্ডে পৌঁছে গেছি? অভি বলল, নাগাল্যান্ড এখন কোথায়, পৌঁছতে দেরি আছে, কোহিমা পৌঁছতে পৌঁছতে তো বিকেল হয়ে যাবে। আচ্ছা, পথে তাহলে কি কি জায়গা পড়বে? এই রে, আমি কি আর মুখস্থ করে রেখেছি, দাঁড়ান মনে করে দেখি। তারপরেই বলল, মোটামুটি মনে আছে, এই ধরুন কানকপির পর কারং, তারপর মারাম, মারামের পর তাদুবি, তাদুবির পর মাও, মাওতে এসে আমরা নাগাল্যান্ডে ঢুকবো। মাওয়ের পর খুজমা, খুজমার পর জাকমা, জাকমাতে এই অঞ্চলের আর্মির হেডকোয়ার্টার্স, জাকমার পর কোহিমা। বাবলি বলল, নাগাল্যান্ডের সব জায়গার নামই কি মা দিয়ে? কেন? এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে নাড়িয়ে অভি বলল, কেন তা জানি, হয়তো ওরা খুব মা ভক্ত বলে। বাবলি অভির বলার ধরন দেখে হেসে ফেলল। দেখতে দেখতে কানকপিতে এসে গেল ওরা। চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে অভি গিয়ে বাবলি দরজা খুলল। বাবলি নামলো। দোকানটা অনেক ওপরে, পাহাড়ের গায়ে। তারপর অভির সঙ্গে সিঁড়ি বেয়ে বাবলি চায়ের দোকানটায় পৌঁছলো। এখানে বেশ ঠান্ডা, ইম্ফলেও বেশ ঠান্ডাই এখন, তবে এদিকে ঠান্ডাটা একটু বেশি। একটা হাওয়া দিয়েছে কনকনে। দোকানের বেঞ্চে বসতে বসতে অভি বলল, কোহিমাতে বেশ ঠান্ডা হবে মনে হচ্ছে, বলল বাবলি, বলে চাদরটা ভালো করে টেনে টুনে বসল। সিঙ্গাড়াও চা খেতে খেতে বাবলি হঠাৎ বলল, আমার সিঙ্গাড়া খাওয়া উচিত নয় না? অভি অবাক হয়ে বলল, কেন? না, আমাকে সকলে বলে স্লিমিং করা উচিত। অভি বলল, না না, আপনি তো মোটা নন। বাবলি চায়ের প্লেটটা নামালো, নামিয়ে বলল, নই না, আমার জাস্ট স্বাস্থ্য ভালো, তাই না? তারপর চা দিয়ে সিঙ্গাড়া খেয়ে বলল, বিনা কারণে মিথ্যে কথা বলেন কেন? অভি রীতিমতো অপ্রতিভ হয়ে পড়ল। এমন যুবতী সে জীবনে দেখেনি যে নিজেকে মোটা বলে প্রচার করে আনন্দ পায়। জবাবে কিছু বলল না ও। এমন সময় একটা বাস এসে কাকুকির পুলিশ স্টেশনের সামনে দাঁড়ালো। বাস থেকে পায়জামা পাঞ্জাবি ও শাল জড়ানো এক বাঙালি ভদ্রলোক নামলেন। বয়স বেশি না। ভদ্রলোককে দেখেই অভি উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, আরে রাজীব বাবু যে, কোথায় চললেন? ভদ্রলোক দূর থেকে চেঁচিয়ে বললেন, কোহিমা, আপনি? আমিও তাই, অল রোডস লিড টু রোম। বাবলি জিজ্ঞেস করলো, ভদ্রলোক কে বলুন তো, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। অভিবেশ কৃতিত্বের সঙ্গে বলল, একে নিশ্চয়ই দেখেছেন, কলকাতাতেই থাকেন। ইনি ইয়াং জেনারেশনের একজন বেশ নামকরা সাহিত্যিক। এর নাম রাজীব লোচন। এর বিখ্যাত উপন্যাস আশ্চর্যপতন পড়েননি? বাবলি উত্তরে কিছু বলল না। কিছুক্ষণ পর নিচের দিকে চেয়ে খুব আতঙ্কিত গলায় বলল, ওমা, ওই দেখুন, আপনার রাজীব লোচন ফুল্ল লোচনে এদিকেই আসছেন। আপনি নিশ্চয়ই ওকে বলবেন, চলুন না একসঙ্গে গাড়িতেই যাই। পাশে কেন কষ্ট করে যাবেন, তাই না?
অভি হাসল, বলল, হয়তো বলবো। আমি নিজে না বললেও উনি হয়তো বলবেন, ওই জন্যই বোধহয় উঠে আসছেন। বাবলি ফিসফিস করে আদেশের সুরে বলল, না করে দেবেন। কেন? অবাক হয়ে অভি শুধালো, একজন তরুণ সাহিত্যিকের সঙ্গে এতখানি পথ যাবেন, আপনার ভালো লাগবে না? না, আমি সাহিত্যিকদের মোটেই পছন্দ করি না। কেন? অভি অবাক হয়ে শুধালো। পরে বলবো, বাবলি বলল। ইতিমধ্যে রাজীব লোচন সিঁড়ি বেয়ে ওদের কাছে এসে পৌঁছলেন। তারপর সোজা অভির কাছে এসে বসলেন, বললেন, এখানে কাঁচা লঙ্কা পাওয়া যাবে? কাঁচা লঙ্কা? হ্যাঁ, নিচের দোকানে মিষ্টি খেয়ে মুখ একেবারে মরে গেছে। দোকানে একটা কালো কালো পুরুষ্ট তেল কুচকুচে কাঁচা লঙ্কা এনে দিল। রাজীব লোচন কাঁচা লঙ্কাটা নিয়ে, লোকে যেমন করে গন্ধরাজ ফুলের বোঁটা ধরে গন্ধ শুকতে শুকতে পথ হাঁটেন, তেমন করে আঙুলে ধরে চিবোতে চিবোতে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। সিঁড়ির আধা আধি নামতে না নামতেই হঠাৎ একটা আলোড়নের শব্দ শোনা গেল, এবং হাতে কাঁচা লঙ্কা ধরা অবস্থাতেই দোকানদারের খোঁটায় বাঁধা একটা সাদা পাঁঠার গলার দড়িতে হোঁটচকে অবোধ পাঁঠাটার সঙ্গে গায়ের শালের সঙ্গে জড়িয়ে গিয়ে রাজীব লোচন ও পাঁঠা দুজনেই সিঁড়িতে পড়ে হুড়োহুড়ি করতে লাগলেন। অভি দৌড়ে গিয়ে রাজীব লোচনকে তুলে ধরে বাসের কাছে পৌঁছে দিয়ে এলো। তারপর ফিরে এসে বাবলিকে বলল, এবার নেমে আসুন, চলুন যাওয়া যাক। বাবলি আস্তে আস্তে নেমে এলো। পাঁঠাটার পাশ দিয়ে আসার সময় বাঁ হাত দিয়ে পাঁঠাটার গায়ে একটু আদর করে দিল। অভি স্টার্ট করলো গাড়ি। গাড়িটা দাঁড়িয়ে থাকা বাসটাকে অতিক্রম করে যেতেই বাবলি বলল, আশ্চর্য পতন। অভি প্রথমে বুঝতে পারল না, পরক্ষণেই হো হো করে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসল, বলল, না, আপনি তো সাংঘাতিক মেয়ে। বাবলি উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। হাসি থামলে অভি বলল, আচ্ছা, আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? এমনি, ব্যক্তিগত কারণে। ও, মানে আমাকে নিশ্চয়ই বলা যায় না, তাই না? এবার বাবলি মুখ ঘুরিয়ে বলল, না, তেমন নয়, তেমন ব্যক্তিগত নয়, মানে আমার আমার ওদের সকলের উপর দারুণ অভিমান আছে, রাগও বলতে পারেন। কেন কেন? ওরা জার্নালিজম করেন, যা দেখেন তারই ছবি আঁকেন। ওরা নতুন কিছু সৃষ্টি করেন না। আজকালকার এই আপনাদের মতো তরুণ লেখকেরা, ওদের কারোরই কোনো গভীর বিশ্বাস নেই। ওদের কেবল এক একটি ক্ষণস্থায়ী ভঙ্গি আছে, জুলপরি পরিবর্তনশীল দৈর্ঘ্যের মতো। তাই ওদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট আমার নেই। অভি বলল, বাবা, আপনি যেমন বাংলা বলছেন, ভয় হচ্ছে আপনিও লেখেন টেখেন। বাবলি বলল, লিখি না, তবে হয়তো লিখবো কোনোদিন। তা কি নিয়ে লিখবেন? ঢোলা প্যান্ট, ঢিলে ঢালার ওপর চালাকিতে বিশ্বাস করে না এমন ছেলেদের নিয়ে, যাদের নিয়ে কেউ লেখে না। ওরকম রিয়াল স্মার্ট ছেলেদের নিয়েই আমি লিখব। বাবলি যখন এসব কথা বলছিল, তখন অভি আর চোখে অ্যাক্সিলেটারের ওপর চাপিয়ে রাখা পায়ের দিকে চেয়ে নিজের প্যান্টের ঘেরটা দেখে নিল, মাঝামাঝি। তাই আশ্বস্ত হলো। অভি গাড়িটাকে আস্তে করলো, একটা সিগারেট ধরালো। ওরা কারং পেরিয়ে গেল। পথের পাশে হাট। নাগারা পাহাড় থেকে হরিণ আর শুয়োর মেরে এনে হাটে বসেছে, গাছতলায় পাতা পেতে হরিণ আর শুয়োরের মাংস নিয়ে। লম্বা লম্বা বাঁশের পাইপ খাচ্ছে। বালি রেখা ভরা তামাটে কপালে হাত বোলাচ্ছে। নাগা ছেলে মেয়েদের পায়ের দিকে চেয়ে থাকতে হয়। কি সুন্দর তামাটের শক্ত সুঠাম পা ওদের। পায়ের যতটুকু দেখা যায় শুধু বারবার দেখতেই ইচ্ছে করে। আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে গেলেন, অভি বলল।
ব্যক্তিগত কারণটা বললেন না? কেন সাহিত্যিকদের আপনি অপছন্দ করেন? বলতে পারি, যদি আপনি 10 জনকে বলে না বেড়ান। আমার 10 জন নেই তো কাকে বলবো? অপছন্দ করি কারণ কোনো সাহিত্যিকই আমার মতো মোটাসোটা মেয়েদের নায়িকা করে কখনো কোনো গল্পে লেখেননি। ওদের ভাবটা এমন যে যত বুদ্ধি আর মেধা সব যেন ফিগার সর্বস্ব সুন্দরী মেয়েদেরই এক চেটে। এতেই মনে হয় যাদের নিয়ে এরা লেখেন বা যা নিয়ে লেখেন তা তারা নিজেরা দেখেননি বা জানেনও না। এবার অভি হাসল, বলল, আপনার একটা অবসেশন আছে আপনার মোটাত্ব সম্বন্ধে। আসলে কিন্তু আপনি তেমন মোটা নন, আপনি দেখতেও অসুন্দরীও নন। বাবলি মুখ ঘুরিয়ে বলল, আপনি কি আমার কাছে কিছু চান? এত তোষামত করছেন কেন? এই বলে বাবলি অনেকক্ষণ অভির দিকে চেয়ে থাকলো। অভিও মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালো। অভির হঠাৎই মনে হলো যে এই মোটা সোটা একটু বেশি। কথা বলা মেয়েটির মতো বুদ্ধিদীপ্ত মিষ্টি মুখ ও আগে আর দেখেনি, অথবা এমন মনোযোগ সহকারেও এর আগে আর কারো মুখের দিকে তাকায়নি। বাবলি হয়তো উত্তরের প্রত্যাশা করলো না। অভি পথের দিকে চেয়ে গাড়ি চালাতে লাগলো। বাবলি জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। অনেকক্ষণ, বহুক্ষণ দুজনের কেউই কোনো কথা বলল না, একেবারে চুপ করেই রইল। ক্লান্তিতে নয়, বিরক্তিতেও নয়, সেই হিম হিম পার্বত্য আবহাওয়ার প্রসন্ন পরজ ভরে নিছক এক অর্থহীন ভালো লাগায় দুজনের নিঃশব্দে ঝুঁধ হয়ে রইল। দেখতে দেখতে ওরা মাওয়ে পৌঁছালো। এখানে মণিপুরের সীমানা শেষ, নাগাল্যান্ড আরম্ভ। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, রোদ উঠছে, কিন্তু রোদে দাঁড়ালে ভালো লাগে। খুজমা পৌঁছতেই গম্ভীর দর্শন নাগা গার্ডরা তন্ন তন্ন করে গাড়ি তল্লাশি করলো। ড্যাশবোর্ডে রাখা বাবলির ক্যামেরাটা আরেকটু হলে ওরা বাজেয়াপ্ত করেই ফেলছিল। অনেক করে তাদের বুঝিয়ে সুঝিয়ে সেটা ফেরত পাওয়া গেল। নাগা গার্ডগুলোর মুখের দিকে চেয়ে মনে হয় জন্ম থেকে এরা কখনো হাসেনি। বাবলি ওদের তল্লাশির পদ্ধতি দেখে বেশ ঘাবড়ে গেল। ওর মুখ চোখে ভয়ের ছায়া পড়ল। খুজমা থেকে বেরিয়ে কোহিমার আগে অবধি পথের বাঁ দিকে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। প্রচুর জওয়ান আছে এ অঞ্চলে। পথে একজন অফিসারের জিপ গেলে আগে পিছনে 2টি করে আর্মি ট্রাকের এসকর্ট। কখন যে কোথা থেকে কি কড়াক পিং করে দেবে কে জানে। ওরা কেউই আশা করেনি যে অত সকাল সকাল ওরা কোহিমা পৌঁছে যাবে। কোহিমার কাছাকাছি আসতেই বাবলি উফ আহ করে নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে লাগলো। এখনো দ্বিতীয় মহাযুদ্ধের চিহ্ন স্বরূপ জাপানি ট্যাঙ্ক পড়ে আছে পথের পাশে, মুখচিহ্ন গায়ে নিয়ে। অভি বলল, চলুন MLS হোস্টেলে মুখ হাত ধুয়ে নিয়ে আমরা সিস্টেমিতে আসবো। কোহিমার কবরখানা দেখবার মতো। কত অল্প বয়সী ছেলে যে এখানে শুয়ে আছে তা বলার নয়। আর প্রত্যেকের কবরের ওপরে পাথরে কি যে সব লাইন লেখা তা না দেখলে বিশ্বাস হবে না। পড়তে পড়তে চোখ ভিজে যাবে। বাবলি বলল, আপনি লোকটা তো পেসিমিস্ট। কবরখানা কোনো সুস্থ লোকে দেখে নাকি? যতই সুন্দর হোক না কেন, শেষের দিনে তো কবরখানি সকলেরই দেখতে হবে। আমি ওর মধ্যে নেই। তার চেয়ে হাত মুখ ধুয়ে চলুন কোথাও টিপিক্যাল নাগা খানা খায়। আমার খিদে পেয়ে গেছে। আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পায়। সেই কখন 4টে সিঙ্গাড়া খেয়েছি। আপনার পাল্লায় পড়ে দেখছি আমার সযত্নে লালিত মোটাসোটা শরীরটা খারাপ হয়ে যাবে। নাগাল্যান্ড অ্যাসেম্বলির উল্টো দিকে MLS হোস্টেলে গাড়ি রেখে ওরা হাত মুখ ধুয়ে নিল। অভি বাইরে এসে রোদে দাঁড়িয়ে আরাম করে একটা সিগারেট ধরালো। ততক্ষণে বাবলি শাড়ি পাল্টে নিল। বাবলি যখন নতুন শাড়িতে বাইরে বেরোলো, বেগুনি আর গোলাপি জংলা কাজের একটা টেরিট শাড়ি পরেছিল।
তখন রোদের মধ্যে হঠাৎ ওকে নতুন কোনো মেয়ে বলে মনে হলো অভির, যেন ওর সঙ্গে এতখানি পথ ও গাড়িতে আসেনি। একটা বেগুনি খদ্দরের স্টোল জড়িয়েছিল, বাবলি মধ্যে কাঁচের চুমকি বসানো। বাইরে এসেই বাগানের একটি বেগুনি ফুল ছিঁড়ে নিয়ে খোঁপায় গুঁজল, আর সঙ্গে সঙ্গে হাঁ হাঁ করে মালি দৌড়ে এলো, বলল, ক্যা কিয়া? বাবলি সন্ডা গন্ডা নাগা মালির দিকে ঘুরে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুরের মতো হাসল। হাসলে বাবলির গালে টোল পড়ে। তারপরে বলল, জো কিয়া সো কিয়া। মালি বলল, আবার? হায় হায়, ক্যা কিয়া? তারপর বাবলি ওর খোঁপায় হাত ছুঁয়ে মালিকে দেখিয়ে বাংলায় বলল, তোমার ফুলের এর চেয়ে বেশি ইজ্জত আর কি হতে পারতো? দেখো না কেমন মানিয়েছে। মালি মেম সাহেবের কাণ্ড দেখে হতবাক। এমন মেয়ে ছেলে সে এর আগে দেখেনি বলেই তার কপাল কুঁচকোনো দেখে মনে হলো। অভিও দেখেনি। বাবলি অভির কাছে এসে বলল, চলুন, এবার খিদে পেট তো আমার চুই চুই করছে। অভি বলল, আপনি একটা পাগলি, রিয়েল পাগলি। বাবলি ওর দিকে একবার তাকালো, আঙুল দিয়ে ফুলটা ঠিক আছে কিনা দেখে নিল, তারপর অভির পাশে হেঁটে চলল। বাবলি বলল, কোনো ভালো জায়গায় যেতে চায় না, বুঝেছেন স্যার? আমি একেবারে আসল নাগা খাবার খেতে চাই। বাজারের মধ্যে যাবেন? ওসব জায়গায় সাধারণত ভদ্রলোকের মেয়েরা যেতে ভয় পান, যাওয়া উচিতও নয়। বাবলি বলল, আমি ভদ্রলোকের মেয়ে আপনাকে কে বলল? তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি, কি করা উচিত না উচিত আমি বুঝি। মেসমশাইয়ের এখতিয়ারে ছেড়ে এসে আর এক পিসমশাইয়ের খপ্পরে পড়লাম আমি দেখছি। যে জায়গাটায় ওরা পৌঁছলো সেটা সত্যিই নোংরা, দোকানটাও নোংরা। অদ্ভুত পোশাকে অদ্ভুত দর্শন সব নাগারা বড় বড় দা নিয়ে ঘোরাফেরা করছে। অভি বলল, ব্যাং খাবেন না সাপ খাবেন? কথাটা ওকে ভয় পাবার জন্যই বলেছিল। বাবলি উত্তরে খুব উৎসাহের সঙ্গে বলল, ব্যাং আগেই খেয়েছি, সাপ খাবো কেমন? অভি একেবারে নিভে গেল। অভির কপাল ভালো, সাপ অথবা ব্যাং কিছুই পাওয়া গেল না। শুয়োরের ডালনা দিয়ে ওরা ভাত খেলো, প্রচন্ড ঝাল। খেতে খেতে দুজনের চোখ দিয়েই জল বেরোতে লাগলো, দুজনেই জিভ দিয়ে ফুফু আওয়াজ করতে লাগলো। খাওয়া দাওয়ার পর বাবলি বলল, চলুন আমরা বেরিয়ে পড়ি ডিমাপুরের দিকে, এই পচা হোস্টেলে আর থাকবো না। কেমন স্যাঁতস্যাঁতে ঘরগুলো, সবসময় মেঝের কার্পেট থেকে তেলাপোকার গন্ধ বেরোচ্ছে। পৌঁছানো যাবে না ডিমাপুরে আজ? অভি বলল, এক্ষুনি বেরিয়ে পড়তে পারলে পৌঁছানো যাবে, তবে খুব রিস্কি হবে। যদি কোনো কারণে গাড়ি খারাপ হয়ে যায় তো সারা রাত পথেই কাটাতে হবে। পথের একপাশে ডিফু নদী, অন্যদিকে খাড়া পাহাড়, সারা রাস্তায় গভীর জঙ্গল। দারুণ হবে, বাবলি বলল। ভাবতেই আমার ভালো লাগছে। অভি অবাক হয়ে বলল, আপনি আশ্চর্য লোক তো। আশ্চর্য কেন? অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে না? তার মানে আপনি কি চান যে গাড়িটা খারাপ হয়ে যাক রাস্তায়? বাবলি অধৈর্য গলায় বলল, আহা কি মুশকিল, আমি কেন বলবো? আমার ইচ্ছায় কি আর কিছু হবে? গাড়ির যা ইচ্ছা তাই হবে। আমার কিন্তু ইচ্ছা নয় যে এমন ঝুঁকি নিয়ে রাস্তায় এরকম গাড়ি নিয়ে আমরা যাই। বাবলি বলল, সকাল থেকেই আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ মানুষ কিনা। অভির গলায় রাগ ঝরে পড়ল, বলল, প্রমাণ দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সবাইকে সব প্রমাণ দেওয়া যায় না। এবার বাবলি লজ্জা পেয়ে গেল, বলল, আপনি তো বেশ অসভ্য, মেয়েদের সঙ্গে এভাবে কথা বলে? অভি বলল, ছেলেদের সঙ্গেও কি কোনো ভদ্রমহিলা এভাবে কথা বলে? বাবলি না দমে বলল, আমি তো বলেছি আমি ভদ্রমহিলা নই, আমি একজন মেয়ে, জাস্ট একজন মেয়ে। তাহলে কি ঠিক হলো, যাওয়া হবে? চলুন, ডিমাপুরে থাকার কি ব্যবস্থা হবে? দুটো ঘর পাওয়া যাবে তো, না আপনার সঙ্গে এক ঘরেই থাকতে হবে? বাবলি বলল। অভি ওর প্রশ্নের দ্বিতীয়াংশকে উপেক্ষা করে বলল,
ওখানে সুন্দর বাংলো আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের। একজন বাবুর্চি আছে, লম্বা সাদা দাড়িওয়ালা, বদরপুরি মুসলমান, দারুণ রাঁধে। নাম রশিদ আলী। ঘরগুলোও ভালো, আশা করি অসুবিধা হবে না। একটি ঘর পাওয়া গেলে আপনি ঘরে শোবেন, আমি বারান্দায় শোবো। ওখানে তো আর এই পাহাড়ের মতো ঠান্ডা নয়। বাবলি বলল, চলুন তাহলে তাড়াতাড়ি, আর দেরি করা ঠিক হবে না। আমার ভাবতেই ভালো লাগছে, রাতে রশিদ আলীর হাতে রান্না খাবো। এখানে সাপ খাওয়াতে পারলেনই না আপনি। কহিমাতে এলাম, সাপ খেলাম না। আপনি না কোনো কর্মের নয়। আজ একটি পর্ব আপনাদের পাঠ করে শোনালাম। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।